কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি বাংলা বলছে। যে পরিস্থিতি এই মুহূর্তে এসআইআর কে কেন্দ্র করে রোজই চর্চা চলছে বঙ্গ রাজনীতিতে। আমরা দেখেছিলাম গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি একটি চিঠি পাঠিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনারকে, এবং সেই 3 পাতা চিঠির পর এবার আমরা দেখলাম কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি আজ একটা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন। তার বক্তব্য যে এই যে এসআইআর প্রক্রিয়া, সেই এসআইআর প্রক্রিয়াকে বাধা দিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল, এবং এক্ষেত্রে তার সরাসরি বক্তব্য অনুপ্রবেশ একটা শুধুমাত্র দেশের সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ বিষয় নয়, দেশের গণতন্ত্রকেও দূষিত করে অনুপ্রবেশ, এবং সেটাকে সরিয়ে দেওয়ার জন্যই এসআইআর প্রক্রিয়া, যাকে বাধা দিচ্ছে বেশ কিছু রাজনৈতিক দল। এবং তার বক্তব্য এই অনুপ্রবেশকারীদের তিনি এক এক করে সকলকে দেশের বাইরে বার করে দেবেন। কিন্তু সেখানেই বক্তব্য তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের। ইতিমধ্যেই মামলা হয়েছে, আজকেও মামলা হয়েছে কেরালে, এবং সেই নিয়েই আমাদের আজকের চর্চা। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অতিথিরা, দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। আমাদের সঙ্গে রয়েছেন রাজ্য বিজেপির মুখপাত্র প্রীতম দত্ত, এবং আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর প্রদীপ্ত মুখোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র। আপনাদের দুজনকেই কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। একদম প্রথমে এসআইআর স্থগিতের আর্জি জানিয়ে কমিশনকে যে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারপরেই এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে মতুয়াগড়ে সভা করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বনগাঁ যাবেন তিনি। তৃণমূল যখন এসআইআর এর বিরুদ্ধে এভাবে সোচ্চার হচ্ছে, তখন তাকে বিঁধতে ছাড়ছেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তার দাবি, অনুপ্রবেশ বন্ধ না করলে দেশের বিপদ, তাই প্রত্যেক অনুপ্রবেশকারীকেই খুঁজে বের করা হবে। শীতের মরশুমে পাড়া চড়ছে এসআইআর-এর। এবার এর বিরুদ্ধে প্রচারের সোজা সীমান্তে পৌঁছে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রে খবর, মঙ্গলবারই মতুয়াগড়ে যাবেন মুখ্যমন্ত্রী। এসআইআর-এর বিপদ কোথায় তা বোঝাবেন তিনি। বনগাঁয় সমাবেশও করবেন। সীমান্ত এলাকায় যখন মমতা এসআইআর বার্তা দিতে চলেছেন, তখন পাল্টা তোপ ছুড়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও। প্রথমে টুইটে তিনি লেখেন, কিছু রাজনৈতিক দল গণতান্ত্রিক ব্যবস্থায় ধাক্কা দিতে চাইছে, অনুপ্রবেশকারীদের বাঁচাতে মিছিল করছে, এটা দুর্ভাগ্যজনক। लोकतांत्रिक व्यवस्था को प्रदूषित होने से बचाने के लिए भी घुसपैठ को रोकना जरूरी है, मगर दुर्भाग्य की बात है कुछ राजनीतिक दल एक घुसपैठिया हटाओ का जो अभियान है इसको निर्बल करने में लगे हैं, और वो राजनीतिक दल चुनाव आयोग द्वारा जो एसआईआर की प्रक्रिया चल रही है, मतदाता सूची का शुद्धिकरण जो चल रहा है, इसका खिलाफत कर रहे हैं। मैं आज इस हीरक जयंती समारोह में बहुत स्पष्ट करना चाहता हूं कि हम इस देश में से एक एक घुसपैठिए को चून चून कर बाहर निकालेंगे, ये हमारा प्रण है। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এহেন মন্তব্যে পাল্টা সোচ্চার হয় তৃণমূলও। তাদের অভিযোগ, কাশ্মীর সীমান্তে জঙ্গি অনুপ্রবেশ বন্ধে পুরোপুরি ব্যর্থ কেন্দ্র। এসআইআর তাদের রাজনৈতিক চাপ, এর জন্য অমিত শাহের পদত্যাগও দাবি করে তৃণমূল। বাংলাকে কবজা করার এই চেষ্টা আপনার রাজনৈতিক লড়াই নয়, আপনি কবজা করতে চান, এবং কবজা যেন তেন প্রকারণে হুমকি, নানাভাবে ধমকানো, চমকানো, এবং তারপর এসআইআর নামেতে একটা ভয় তৈরি করা। আপনার কাছে কি এই মৃত্যু যেগুলো হলো, সেই পরিবারের কান্না, সেই পরিবারের কষ্ট স্পর্শ করে না? এগুলো নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন চিঠিতে। এসআইআর এর কোথায় বিষয়টা ডেঞ্জারাস পর্যায়ে গেছে, ভয়ানক জিনিসটা হয়েছে, সেটাই তিনি লিখেছেন। আপনি এটা অন্য ব্যাখ্যা দিলেন। যাই হোক, বাংলার মানুষ কিন্তু বিজেপিকে বহিরাগতই মনে করে। যদি অনেক অনেক ঘুষপেটিয়া ঢুকে আসছে, তাহলে তার মানে যে স্বরাষ্ট্রমন্ত্রী নিজের দায়িত্বটা পালন করতে পারছেন না। উনি হচ্ছেন একজন অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রী, ওনাকে পদত্যাগ করা উচিত। তৃণমূলের পাল্টা আবার কমিশনের দ্বারস্থ হয়েছে রাজ্য বিজেপিও। রাজ্যের সীমান্তবর্তী এলাকার ডেমোগ্রাফি বদলে যাচ্ছে বলে অভিযোগ করেন শুভেন্দু। পশ্চিমবাংলার ডেমোগ্রাফি বদলে দিয়েছে। আপনি তো ট্রু ইন্ডিয়ান, যে দলই করেন, যে ধর্মই মানেন না, আপনি আপনার দেশের এই সর্বনাশটা চান। এটা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসন।
আমরা বলেছি যে এদের নাম কাটতে হবে, সাথে সাথে হিন্দু শরণার্থী এদের নাম তোলার ব্যবস্থা রাখতে হবে। যারা সিটিজেনশিপে আবেদন করবে, আপনাদের দায়িত্ব আপনারা কার সঙ্গে টেক আপ করবেন। তৃণমূল থেকে বিজেপি দু দলের শীর্ষ নেতাদের তৎপরতায় স্পষ্ট হচ্ছে যে 2026 ভোটের আগে রাজ্যে এসআইআরই বড় ইস্যু হতে চলেছে। বিএলওদের চাপের কারণে অতি দ্রুত এসআইআর না করার জন্য দাবি জানাচ্ছে তৃণমূল। অন্যদিকে অনুপ্রবেশ বন্ধের ইস্যুতে সোচ্চার হয়ে তা জারি করেই ভোট চাইছে বিজেপি। ফলে জমে উঠেছে রাজনৈতিক যুদ্ধ। এ নিয়ে আমরা আলোচনা করব। ইতিমধ্যে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আরও একজন বিশিষ্ট অতিথি, রাজ্যের প্রাক্তন মন্ত্রী সিপিআই নেতা শ্রীকুমার মুখোপাধ্যায়। আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই শ্রীকুমার বাবু। আমি একদম প্রথমে আসবো রাজ্য বিজেপির মুখপাত্র প্রীতম দত্তর কাছে। আমরা এই যে দেখতে পাচ্ছি যে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 3 পাতার চিঠিতে, গতকাল যেটা মুখ্য নির্বাচন কমিশনারকে পাঠিয়েছিলেন তিনি, সেখানে এই যে এত যেভাবে অপরিকল্পিতভাবে জবরদস্তি করা হচ্ছে, যার ফলে বিপজ্জনক শব্দটাও বলেছেন তিনি, ডেঞ্জারাস বলেছেন। এই যে 31 জনের মৃত্যুর একটা তালিকাও তুলে দিয়েছেন। শুধুমাত্র তো আমাদের রাজ্য নয়, অন্যান্য রাজ্যেও একই রকম ভাবে মৃত্যু হচ্ছে। তাহলে সেটা কি অপরিকল্পিত একটা এসআইআর অভিযান নয়? এটা কম সময়ের মধ্যে করা হচ্ছে বলেই অভিযোগ মুখ্যমন্ত্রীর। আপনার প্রতিক্রিয়া? প্রথম কথা হচ্ছে মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী। এটা হচ্ছে তৃণমূলের আপনার পত্রিকা, নিজেই ওনার এসআইআর ফর্ম নিয়ে নিয়েছেন মুখ্যমন্ত্রী নিজের হাতে। এটা ওনাদের পত্রিকাতে প্রকাশিত নিউজ। তো মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলেন সেটা হচ্ছে আবার প্রমাণিত। আজকে দেখুন, প্রথম থেকে আমি ক্রনোলজি বলছি যে আজকে প্রথম যখন এই আমরা জানতে পারলাম 2006, আমি এর আগের দিনও এসে বলেছি, উনি প্রথম বললেন যে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীরা ঢুকে আপনার ভোটার হয়ে গেছে। তারপর আমরা কয়েকদিন আগে নেতাজি ইন্ডোরে দেখলাম, উনি বললেন ভবানীপুরেও আপনার অনুপ্রবেশকারীরা এসে এখানকার ভোটার হয়ে গেছে। তারপর উনি একটার পর একটা উনি এসআইআরকে হামলা করলেন, নানাবিধ কথা বললেন, এবং এসআইআর যিনি করবেন, যিনি আমাদের মুখ্য নির্বাচন কমিশনার এখানকার হয়েছেন, ওনাকে পার্সোনালি অ্যাটাক করলেন। ওনাকে বললেন উনি নাকি দুর্নীতিবাজ, উনি নাকি এখানে যখন ওনার অফিসার ছিলেন তখন উনি দুর্নীতি করেছেন, অথচ তিনি প্রকাশ করলেন না। বিরোধী দল নেতা যেই বললো 48 ঘন্টার মধ্যে আপনি তার প্রমাণ দিন, উনি দিতে পারলেন না। তারপর উনি কাকে অ্যাটাক করলেন? তারপর অ্যাটাক করলেন হচ্ছে বিএলওদের। বললেন যে তোমরা তো স্টেট গভর্নমেন্টের এমপ্লয়ি, মনে রেখো এই 2-3 মাসের জন্য ইলেকশন কমিশন আছে, এরপর তো আমি বুঝে নেবো। ওই যে ওরকম এর আগে যেরকম স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িদের কুকুরের সাথে তুলনা করেছিলেন, ওইভাবে ভয় দেখাতে শুরু করলেন। তারপর সেম এই প্রেশার করাতে শুরু করলেন। তার কারণ হচ্ছে ওনার যে আপনার মেয়র প্লাস মন্ত্রী, তিনি বললেন কোনো বিএলওকে ঠ্যাং ভেঙে দেবো, গুড়িয়ে দেবো, মাথা ফাটিয়ে দেবো, সেম জিনিসটা। এবং কি করলেন, যেগুলো করা যায় না, যেগুলো গভর্নমেন্ট এমপ্লয়ি ছাড়া কিছু কন্ট্রাকচুয়াল লোকেদের তারা বিএলও করে দেন। তার কারণ হচ্ছে এখানকার আমরা সবাই জানি যে লাস্ট এমপ্লয়েড মানে দুর্নীতি হয়েছে, কোনো রকম কোনো চাকরি বাকরি পশ্চিমবঙ্গ হয়নি, তো সেরকম সরকারি কর্মচারী নেই দেখে আজকে তোমার লোকজনকে যারা কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি তাদেরকে উনি বিএলও করতে বাধ্য হয়েছেন। এবং তারপর কি করলেন, আজকে বিএলওদের উপরে চাপ আসছে কিসের জন্য? ওনাদের ডেটা এন্ট্রি করতে হবে। অথচ আজকে মাননীয় শুভেন্দু অধিকারী আমাদের বিরোধী দলনেতা উনি বলেছেন যে আজকে ডেটা এন্ট্রি করার জন্য বহুদিন ধরে ইলেকশন কমিশন বারবার ওনাদের থেকে চেয়েছে, অফিসিয়াল চিঠি গেছে মমতার ক্যাবিনেটে, এবং সেটা আপনার ফাইন্যান্স মিনিস্ট্রিতে পড়ে রয়েছে। ওনারা আজ অব্দি পাস করলেন না। 1000 বিএলও আপনার ডেটা এন্ট্রি অপারেটর দরকার, সেটা এখনো অবধি ইলেকশন কমিশনকে দিল না। সেই জন্য সেই ডেটা এন্ট্রিটাও আজকে বিএলওদের করতে হবে। তার জন্য আজকে সব রকমভাবে প্রেশারাইজ করা হচ্ছে, এবং তার জন্য কিছু লোকেদের প্রেশার টেশার বেড়ে যাচ্ছে, তাই এই অবস্থা হচ্ছে। অথচ মানে আমি প্রীতম ভাইকে প্রথমেই ধন্যবাদ দেব যে প্রীতম ভাই প্রমাণ করে দিল যে বিএলওদের প্রেসার বাড়ছে, যেটা এ যাবৎকাল ওদের নেতা মন্ত্রীরা সবাই অস্বীকার করছে। কাজের প্রেসার যে আছে, তাদের প্রেসার বাড়ছে। আমি আমার কথার সঙ্গে যে দর্শক বন্ধুরা কিছুক্ষণ আগে 30 সেকেন্ড আগে প্রীতম ভাইয়ের কথা শুনলেন, ইউটিউবে যান কলকাতা টিভির গিয়ে, এবং ফেসবুকে ওরা লাইভ করছে, দেখে নেবেন। 30 সেকেন্ড আগে আমি বলিনি, তোমার সময় বলিনি ডেমোগ্রাফিক চেঞ্জ হচ্ছে, যে কেউ এটাকে একটু সামনে দেখাও। ডেমোগ্রাফিক চেঞ্জ আমি দেখিয়ে দিচ্ছি, সত্যি ডেমোগ্রাফিক চেঞ্জ হচ্ছে, কিন্তু সেটা একটা রাজ্যে নয়, সেটা বাংলাদেশ অধ্যুষিত অঞ্চলগুলোর যদি পশ্চিমবঙ্গের হয়ে থাকে, তাহলে এই খবরটাও সত্যি, যেখানে দেখা যাচ্ছে
যে আসামের ডেমোগ্রাফিক লাস্ট 10 বছর 20 বছরে কিভাবে চেঞ্জ হচ্ছে। 14টা ডিস্ট্রিক্ট 27টার মধ্যে 14টা ডিস্ট্রিক্টে অ্যাভারেজে ডেমোগ্রাফিক শিফট হয়েছে 17% মুসলিম অ্যাভারেজে। আর একটা ছবি দেখো যেখানে দেখা যাচ্ছে 2001 থেকে 11, অর্থাৎ এই 11ই তো লাস্ট পপুলেশন হয়েছে, সেখানে দেখো মুসলিমদের পপুলেশন কিভাবে বৃদ্ধি পেয়েছে। তাহলে এক্ষেত্রে কার কথা আমি ধরবো? তাহলে সেখানে কি ক্লিনজিং হয়েছে? সেখানে কি গেছে ক্লিনজিং এর ব্যাপারটা? গেল ডেমোগ্রাফিক চেঞ্জকে উনি বলছেন যে সমস্ত শরণার্থীকে দায়িত্ব দিতে হবে, সমস্ত শরণার্থীকে। তাহলে শরণার্থীকে তো আগে ভারতীয় নাগরিক হতে হবে এবং সেখানে বাংলাদেশের কাটতে হবে। তাহলে এই যে এই খবরটা কি বলছে, স্বরূপনগরের যে 100 নম্বর বুথের যে ক্যান্ডিডেট মণ্ডল বাবু, সেই মণ্ডল বাবু বা ম্যাডাম যিনি আছেন তার নাম হচ্ছে সুভাষচন্দ্র মণ্ডল, বিজেপির। তোমরাও খবর দেখিয়েছো আজকে, তোমরা আজকে খবর দেখিয়েছো এবং দিলীপ ঘোষের মাননীয় দিলীপ ঘোষের বাইট দেখিয়েছো সেখানে। তাহলে এই বাংলাদেশের লোক কি করে আসছে? তোমরা ইতিমধ্যেই তোমার চ্যানেলে আমি বারবার বলে গেছি যে যেহেতু আমি বনগাঁর ভোটার, আমি 2002 সালের লিস্ট আমার কাছে আছে, যে কেউ এখন তো অ্যাক্সেস করতে পারবে। ডিজিটাল ইন্ডিয়া করেছে কিন্তু ডিজিটাল অ্যাক্সেস দিচ্ছে না, শুধু পিডিএফ অ্যাক্সেস দিচ্ছে, কেউ সার্চ করে দেখতে পারবে না। তোমরা একটু কষ্ট করে দেখো তো বনগাঁর ভোটার লিস্টে যারা বনগাঁর 2জন বিধায়ক আছেন, নাম করে বলছি, একজন হচ্ছেন তোমার ওই কি নাম, ওই যে আমাদের বিধায়ক ভুলে গেলাম, আর একজন স্বপন মজুমদার, আর একজন যিনি কীর্তনিয়া, অশোক কীর্তনিয়ার বাবা মার নাম 2002 সালে আছে কিনা, 2002 সালে অশোক কীর্তনিয়ার বাবা মার নাম আছে কিনা। আমি এখান থেকে চ্যালেঞ্জ করছি, যদি আমি মিথ্যে বলি, অশোক কীর্তনিয়া আমি আপনার ভোটার মানে ওই বনগাঁর ওই অঞ্চলের ভোটার, আপনাকে ভোট দিই না, কিন্তু আপনার ভোটার এই সত্যি বলছি যে আপনি যেহেতু বিধায়ক, আপনি আমার বিরুদ্ধে কন্ডেম কেস করুন। আপনি বনগাঁর বিধায়ক হয়েছেন 2002 সালের লিস্টে। এবং শেষ করব, স্বপন মজুমদার আমার ঠিক আরেকটা দিকের বিধায়ক, তার নাম 2002 সালে আছে কিনা, তার বাবা মার নাম আছে কিনা। তাহলে বাংলাদেশি যদি তারা হয়ে থাকে, আমি মানছি অনুপ্রবেশকারী নয়, তারা শরণার্থী। তারা কি সিএ এর মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব করেছে? 1 নম্বর। 2 নম্বর, তাদের কি রিপন ভোরা ক্যাম্পের, তুমি বলবে রিপন ভোরা রাজ্যসভার এমপি বিজেপির, প্রধানমন্ত্রীকে চিঠি লিখে দিয়ে বলল নিশীথ পারামানিক বাংলাদেশি, তার বিরুদ্ধে তদন্ত। বিজেপির এমপি, আমরা বলিনি। সেখানে তার বাবার নামে এখনো ইলেকট্রিক সাপ্লাইয়ের গিয়ে আসে, সেটাও প্রমাণ করা হলো। এরকম অজস্র উদাহরণ আমরা দিইনি, বিজেপি তুলে দিয়ে। দেখা যাক, আমরা এই বিষয় নিয়ে আমরা ইতিমধ্যেই জানিয়ে রাখি যে শুধুমাত্র কিন্তু আমাদের রাজ্যে এরকম ভাবে মৃত্যু হচ্ছে না কাজের চাপে, বিজেপি শাসিত রাজ্যেও হচ্ছে, গুজরাটে হয়েছে, আজকে হয়েছে। এবং সেখানে যিনি মারা গিয়েছেন যে বিএলও, তিনি বলেছেন যে তিনি লিখেছেন একটি নোটে যে তিনি আর পারছেন না। এটা আমরা বলছি না, বিজেপি শাসিত রাজ্যের প্রশাসন জানাচ্ছে, তাই সংবাদ মাধ্যম যাচ্ছে। আমি আসবো শ্রীকুমার মুখোপাধ্যায়ের কাছে, রাজ্যের বাম জমানার প্রাক্তন মন্ত্রী, সিপিআই নেতা। শ্রীকুমার বাবু, যেটা আপনার কাছে জানতে চাইবো, এই যে পরিস্থিতিটা হচ্ছে যেখানে রাজ্যের শাসক দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে 31 জনের মৃত্যু হয়েছে এই এসআইআর এর চাপের জন্য, আপনারাও তো গ্রাউন্ড লেভেলে এখন আপনাদের দলের থেকেও তো বিএলএ রয়েছেন, তারাও তো দেখছেন যে এই প্রক্রিয়া কেমনভাবে চলছে। আপনাদের কি অভিজ্ঞতা, আপনারা কিভাবে দেখছেন তৃণমূল কংগ্রেসের দাবি বা আজকে অমিত শাহের যে বক্তব্য যে শুধুমাত্র অনুপ্রবেশকারীদের মানে সহায়তা করার জন্য এসআইআর কে বাধা দেওয়া হচ্ছে, আপনারা কিভাবে দেখছেন? দেখুন, 1 নম্বর কথা হচ্ছে যে ওরা বিজেপি এবং তৃণমূল যে কথাগুলি বলছে তার সাথে আমাদের কথা বলার কিছু তফাৎ আছে। ওরা যে এক একজন এক একটা জায়গা থেকে ধরে বলছে, আমরা বলছি ভারতবর্ষের যারা নাগরিক তারা সবাই যেন ভোট দিতে পারে, এটাই এসআইআর এর, এবং এসআইআর হওয়া উচিত, এবং এসআইআর এ প্রত্যেকটি ভারতীয় নাগরিকের ভোট দেওয়ার অধিকার থাকা উচিত। এখন কে ভারতীয় নাগরিক, কে ভারতীয় নাগরিক না সে পরে খোঁজে যাবে, কিন্তু নাগরিকার থাকতে হবে, এটা আমরা বলছি। এটা 1। 2 নম্বর হচ্ছে যখন এসআইআর চালু হবে, এই কথাটা তাদের ভাবনার মধ্যে ছিল, এই সময়টা আরো বেশি দেয়া গেল না কেন? যে সমস্ত মানুষ যারা কাজ করছেন, তো বিএলওর কাজ করছেন, তাদের সবার সাথেই তো মোটামুটি পরিচিত, কারণ এলাকার ছেলে তারা, তো তারা যে পরিমাণ কাজ করছে, মানসিক কাজ। 1 নম্বর কথা হচ্ছে বাড়ি বাড়ি যাওয়া, সেটা তাও ছেড়ে দিন যে তারা গেলেন, কিন্তু তারপর ডেটা এন্ট্রি,
ওটা তো একটা বিরাট কাজ, ওর তো এক্সপার্টাইজ একটা নলেজ থাকা উচিত। এই ট্রেনিং তাদেরকে দেওয়া হয়েছিল? কাউকে দেওয়া হয়নি। তো ট্রেনিং দিতে গেলে এ তো ভয়। এই তো একই জিনিস আগেও অফিসে হয়েছে, যে কম্পিউটার না শিখলে তাকে ওই জায়গা থেকে সরিয়ে দেওয়া হবে। এটা আমাদের সময় হয়েছিল। তাদের একটা লম্বা ট্রেনিং দেওয়া হয়েছিল এবং ট্রেনিং দিয়ে তাদেরকে তৈরি করা হয়েছিল এবং ওখানেই রেখেছিল, কাউকে চলে যেতে হয়নি, কাউকে করতে হয়নি, কারণ তাদের প্রত্যেককে ট্রেনিং দিয়েছিল। এটা লেফটন গভর্নমেন্টের সময় যখন কম্পিউটার প্রথম ইন্ট্রোডিউস হয়েছিল রাইটার্স বিল্ডিং এ। তো আমাদের প্রশ্ন একটাই, যে এই সময় দেওয়াটা খুব জরুরি ছিল। এই যে আত্মহত্যা বলুন, মৃত্যু বলুন, এই সবগুলো কোনোটাই মৃত্যু। অর্থাৎ আপনি কার্যত একই কথা বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যে চিঠি লিখেছেন সেখানে অপরিকল্পিত বলেছেন, জোর জবরদস্তি বলেছেন এবং তার ফলে মৃত্যুর জন্য বলেছেন বিপজ্জনক পদ্ধতি। আপনারাও তাহলে আপনার কথাতেও তো সেই একই কথার প্রতিধ্বনি পাচ্ছি। আপনি তার মানে মনে করেন যে মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন, যে উদ্বেগ প্রকাশ করেছেন তার সঙ্গত? না না না, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আমি বলছি একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে একমত নই। উনি যেটা করেছেন সেটা হচ্ছে এসআইআর করতে দেব না, একদম সরাসরি রাস্তায় নেমে আমরা আটকাবো, এই কথা আমরা কোনোদিন বলিনি। এইটা তার শুরু। আসল তার উদ্দেশ্য হচ্ছে কথা বলা এরকম উদ্দেশ্য হচ্ছে যে কোনো এসআইআর বন্ধ করতে হবে। যারা অলরেডি বাইরের থেকে এসছে, যারা সরাসরি এখন ক্যামেরার সামনে বলছেন যে আমরা 3-4 বার ভোট দিয়েছি, ভারতের নাগরিক নই, আমরা একটা ভোটার কার্ড জোগাড় করতে করে ফেলেছি, আধার কার্ড করে ফেলেছি এবং আমরা ভোট দিয়েছি, কিন্তু এখন ভয়ে চলে যাচ্ছি কারণ এসআইআর হচ্ছে। তার মানেটা কি দাঁড়াচ্ছে? এর থেকে বড় ফ্যালাসি আর কিছু তো হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চাইছেন এসআইআরটা বন্ধ করে দিতে, আমরা এসআইআর বন্ধ করতে বলছি না, আমরা বলছি সময় নিয়ে যাতে এটা এসআইআরটা সঠিকভাবে হয়। বুঝতে পেরেছি, আপনার অবস্থানটা বুঝতে পেরেছি। আমি যে জায়গায় দেখতে পাচ্ছি, আমি আসবো বিজেপির মুখপাত্র প্রীতম দত্তর কাছে। এই প্রীতম, আপনি যখন বলছেন যে এখানে মিথ্যা কথা বলা হচ্ছে, তৃণমূল কংগ্রেস এই যে মৃত্যু মিছিল, সেই মৃত্যু মিছিল সম্পর্কে বিরোধী দলনেতাও বলছেন, তাহলে আপনাদের রাজ্যে যখন হচ্ছে, আপনাদের শাসিত রাজ্যে যখন হচ্ছে, রাজস্থানে হচ্ছে, গুজরাটে হচ্ছে, সে বিষয়ে কি মূল্যায়ন? সেই বিষয়ে কি বলেছে যে তারা এসআইআর এর জন্য হয়েছে? হ্যাঁ, তারা সুইসাইড নোটে লিখেছে যে তারা এসআইআর এর জন্য হয়েছে। এক্স্যাক্টলি। দেখবে ইলেকশন কমিশন, পরিষ্কার কথা, কার কিভাবে হচ্ছে, কে কিভাবে সারা জীবন ফাঁকি মেরেছে, হঠাৎ কাজের প্রেশার পেয়েছে, সে কাজ করতে গিয়ে প্রেশার পাচ্ছে, সে নিয়ে রাজস্থানের বিন্দায়াকা পুলিশ স্টেশনের ইনচার্জ যে কোনো ভারতীয় নাগরিক, সে যদি সরকারি কর্মচারী হয়, সবার সাথে একই নিয়ম। সে বাড়িতে বসে থাকবে এবং টাকার মাইনে পাবে, সেটা হতে পারে না। সেটা পশ্চিমবঙ্গে বেশি, অন্য জায়গায় কম। এটা নিয়ে এত মানে পশ্চিমবঙ্গে এক নিয়ম, প্রত্যেকে কাজ করতে হবে, কিন্তু কোন সরকারি কর্মচারীকে তুলনা করা হয় না। ওখানকার ভাই, আমি তোমায় কি বলছি, দাদা তোমায় কি বলছি, আজকে মিথ্যে সত্য ব্যাপার নেই। যদি তিনি লিখে থাকেন, যদি সুইসাইড নোট লিখে থাকেন, তো নিশ্চয়ই সত্যি। কিন্তু সে কেন করেছে, কিসের জন্য করেছে, ডক্টর কি বলেছে, সে অনেক ব্যাপার আছে। ভেরিফিকেশন করে পুলিশকে রিপোর্ট দিচ্ছে, তার মধ্যে ব্যাপার আছে। না, আমি তোমাকে বলছি তো, কোথায় কে বলেছে মিথ্যা? ওনারা আজকে তুমি বলো না, ডেটা এন্ট্রি অপারেটরটা কেন মমতা ব্যানার্জি আটকে রেখেছেন? কেন এফআইআর ডেটা এন্ট্রি অপারেটর এখন অবধি ইলেকশন কমিশনকে দেননি? আমি আরেকটা প্রশ্ন নিয়ে আসব, কেন উনি আটকে রাখছেন? কেন বারবার বলছেন? আর নিজে আমি একটা প্রশ্ন নিয়ে তৃণমূল কংগ্রেসের কাছে যাব। এর আগে বিজেপি একই কথা বলেছে, একটু আগে আমরা শুনলাম শ্রীকুমার মুখোপাধ্যায় বলেছেন। আসছি। আমি এর একটু আগে শ্রীকুমার মুখোপাধ্যায় বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছিলেন পুরো প্রক্রিয়াকে স্তব্ধ করে দিতে, বন্ধ করে দিতে। আমি সেটারও উত্তর নেব। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, তখন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা এসআইআর সহযোগিতা ক্যাম্প করা হচ্ছে। এটা মানে এইরকম দুরকম অবস্থান কেন? কোথায় দুরকম অবস্থান? আমরা প্রথম থেকে শেষ অবধি বলে আসছি, একটা ন্যায্য ভোটারের নাম আমরা কাটতে দেবো না। এর মানে কি? আমরা বলছি এসআইআর এর বিরোধিতা করছি। এসআইআর এর বিরোধিতা করছে ওই হাফ গ্লাস এমটি, হাফ গ্লাস ফুল, অশ্বত্থামা হত ইতিগজ, সিপিআইএম এর সারা জীবনের স্বভাব যে পুরোটা না বলা, অর্ধেক বলা, অর্ধেক বলে অন্যকে আন্ডারমাইন করা বা অন্যকে ডিফেম করা। আমাদের বক্তব্য হচ্ছে সেম বক্তব্য, যে একটা আনপ্ল্যান্ড প্রসেস চলছে, একটা অবজেক্টিভ প্রসেস চলছে, যেখানে ইচ্ছা করে হিন্দু মুসলিম খেলার চেষ্টা হচ্ছে, আর অন্য দিক থেকে অন্য রকম ভাবে এসআইআর এ অন্য রাজ্যের লোকেদের নাম ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে কিনা আমরা এভাবে বলছি। আমরা শেষ করছি যেটা বলে, যে একই সঙ্গে এনআরসি, সিএএ এবং এই যে এসআইআর, এই প্রক্রিয়ার যে জটিলতা, তার পরিপ্রেক্ষিতে যে আমাদের বিএলওদের ওপর যে চাপ, রাজনৈতিক চাপ,
মানসিক চাপ, সামাজিক চাপ, সেগুলোর পরিপ্রেক্ষিতে আমরা বলছি যে 31 জনের বেশি যখন 31 জনের বেশি যখন মারা গেলেন তখন বন্ধ করতে বলছি, তার আগে না। আর বলছি যে না না, এনআরসি তো তোমরাই লোক পাঠিয়েছো, বলছো এই চর্চা চলছে, যথেষ্ট উত্তপ্ত হয়ে গেছে। একটা বিজ্ঞাপনী বিরতির সময় হয়ে গেছে, একটা বিরতির পর আবারও ফিরে আসছে এই আলোচনায়, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। একদিকে যখন বলা হচ্ছে যে এই অনুপ্রবেশকারীদের একে একে বের করে দেওয়া হবে, বলছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তার আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন তার চিঠি দিয়ে যে কতটা বিপজ্জনক, এবং সেই বিপজ্জনকের তালিকায় আমাদের রাজ্যে প্রাণ গিয়েছে 31 জনের, এমনটাই দাবি করছে তৃণমূল কংগ্রেস। কিন্তু অন্যান্য রাজ্য থেকে যে প্রশাসনিক তথ্য পাওয়া যাচ্ছে তাতে তামিলনাড়ু, কেরল, রাজস্থানের পর আজকে সেই তালিকায় সর্বশেষ সংযোজন গুজরাট। সেখানে গুজরাটের যে সোমনাথ, গির সোমনাথ যে জেলা রয়েছে সেখানকার এক ব্যক্তি অরবিন্দ ভদেড়, তিনি একজন শিক্ষক, তিনি দেভলি ভিলেজে তার বাড়ি। সেখানে সকাল 6:30 নাগাদ তার মরদেহ উদ্ধার হয় এবং সেখানে তার কাছে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। সেখানেও তিনি যে আর পারছিলেন না সে কথা তিনি স্পষ্ট ভাষায় লিখেছেন। এই যখন পরিস্থিতি, তাই তারপরেও মানে বিজেপি শাসিত রাজ্যেও যখন মারা যাচ্ছে তখনও ভারতীয় জনতা পার্টির বক্তব্য এই ঘটনাটা অসত্য ভাষণ। তৃণমূল কংগ্রেস এই 31 জনের নাম বার করছে, সেটা সঠিক নয়। এবং এই সময় দেখতে পাওয়া যাচ্ছে যে পশ্চিমবঙ্গে বিজেপির পঞ্চায়েত সদস্য এদেশের পাশাপাশি বাংলাদেশেরও ভোটার। চাঞ্চল্যকর এই অভিযোগ সামনে এনেছে তৃণমূল কংগ্রেস। তাদের বক্তব্য, ভারতের পাশাপাশি বাংলাদেশের ভোটার লিস্টের নাম আছে উত্তর 24 পরগনার সুভাষচন্দ্র মণ্ডলের। যদিও এসআইআর নিয়ে একাধিক অভিযোগ তুলে এদিনও কমিশনের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু অধিকারী। আজ থেকে শুরু হয়ে গেল 2026 বিধানসভা ভোটের মহড়া। কমিশনের শীর্ষ কর্তাদের উপস্থিতিতে শুরু হলো ইভিএম চেকিং, চলছে এসআইআর প্রস্তুতিও। তবে এর মধ্যেই অভিযোগ আর পাল্টা অভিযোগে চাপ বাড়ছে কমিশনে। তৃণমূলের অভিযোগ সীমান্তে জনবিন্যাস বদলাচ্ছে বলে তৃণমূল যখন অভিযোগ করছে, তখন উত্তর 24 পরগনার স্বরূপনগরে বিজেপির দ্বিচারিতা সামনে আসছে। দেখা যাচ্ছে বিজেপির পঞ্চায়েত ভোটার সুভাষচন্দ্র মণ্ডল ভারতের পাশাপাশি বাংলাদেশেরও ভোটার। এ রাজ্যের ভোটার লিস্টে তার নাম্বার 502, বাংলাদেশের ভোটার লিস্টের নাম্বার 361। এ নিয়ে সুর চড়িয়েছে তৃণমূল। হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের 100 নম্বর বুথের সদস্য সুভাষচন্দ্র মণ্ডল, বাবার নাম রাধাপদ মণ্ডল। 2009-10 সাল নাগাদ কোনো রকম বৈধ ডকুমেন্ট ছাড়াই আমাদের এখানে প্রবেশ করে বিজেপির মদতে। তারপর থেকে সে এখানে বিজেপির নেতা হয়ে ওঠে এবং অবৈধ পথ অবলম্বন করে, অসাধু পথ অবলম্বন করে সে এখানে ভোটার লিস্টে নাম তোলে। রুদ্রপুর যে গ্রাম আছে সেই গ্রামের 55 নম্বর পাঠে সে 361 নম্বর সিরিয়ালে সে আজকের দিন অবধি বাংলাদেশের ভোটার। যদিও সুভাষ মণ্ডলের দাবি তিনি বহু বছর আগে বাংলাদেশ থেকে এখানে এসেছেন, তিনি জানেন না বাংলাদেশে কি করে ভোটার লিস্টে নাম রয়েছে। সেটা সম্পূর্ণ আমি বুঝে উঠতে পারছি না কিভাবে আসলো, কারণ আমি ছোটবেলা থেকে এখানে পড়াশোনা করছি, সবকিছু এখানে, তাহলে ওখানে নামটা কিভাবে উঠলো আমি সেটা তো বুঝে উঠতে পারছি না। ছোটবেলা থেকে এখানে পড়াশোনা করছি, ক্লাস 7-8 থেকে মনে করেন এখানে পড়াশোনা করছি। তাহলে আমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট 10 বছর আগে না, 10 সালে 2010-11 সালে আমি আমার 1 সালে আমার মাধ্যমিক পরীক্ষা আছে, তাহলে আমি তার আগে আমি এখানে আসিনি, তাহলে ওইখানে থেকে আমি পড়াশোনা করছি। তাহলে সার্টিফিকেটটা আমার সরকার কি করে দেবে? কিন্তু এই দুই দেশের একসাথে ভোটার লিস্টে নাম কি এটা তো আমি বুঝে উঠতে পারছি না, ওখানে কে বা কারা তার তৈরি দিয়েছে আমি জানতে পারছি। তৃণমূল বিজেপির বিরুদ্ধে আঙুল তুললেও এদিনই ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতীর সঙ্গে দেখা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর অভিযোগ, এসআইআরে শাসক দলের হয়ে কাজ করছেন জেলা শাসক থেকে বিএলও। সিইও অফিসের সমস্ত তথ্য নবান্নতে মুখ্যমন্ত্রীকে দিয়ে আসছেন এক নবনিযুক্ত আধিকারিক। 67 জন বিএলও শাসক দলের হয়ে কাজ করছেন। বিএলওদের ওপর চাপ সৃষ্টি করছেন পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও হুগলির জেলা শাসক। এর জন্য 3 জেলা শাসকের বিরুদ্ধে এফআইআর দাবি করেছেন শুভেন্দু। বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী তার নাম রাখার চেষ্টা করছে, আমরা কিছু তথ্য অভিযোগ সুনির্দিষ্টভাবে দিয়েছি এবং এই কাজে বিএলওদেরকে বাধ্য করছেন একটা শ্রেণীর বিডিও মানে এইআরও এবং ডিএমরা। 3 জন ডিএম তো পূর্ব মেদিনীপুরের ডিএম, হুগলির ডিএম এবং পূর্ব বর্ধমানের ডিএম, তারা সরাসরি বিএলওদের কাছ থেকে ওটিপি চেয়েছিলেন। বিএলওরা অভিযোগ করেছেন, আমরা বিএলওদের কনফিডেন্সিয়াল অভিযোগ আজকে জ্ঞানেশ ভারতীর হাতে তুলে দিয়েছি। 3 ডিএম এর বিরুদ্ধে কেন এফআইআর হবে না?
শুভেন্দুর অভিযোগ উড়িয়ে পাল্টা বিজেপিকেই এসআইআর নিয়ে অস্থিরতা সৃষ্টির জন্য দায়ী করেছে তৃণমূল। এসআইআর 2002-তে 2 বছরে লাগলো, আর এটা 2 মাসে শেষ করতে হবে। এই বিষয় নিয়ে লিখেছেন বিএলও প্রচুর চাপে আছে, বুথ লেভেল অফিসার প্রচন্ড চাপে আছেন, মারা যাচ্ছেন, কাজ করতে চাইছেন না। 31 জন মানুষের মৃত্যু হয়েছে বাংলায় এই এসআইআর এর মাধ্যমে। আপনারা যেভাবে ভয় দেখিয়েছেন, আতঙ্ক তৈরি করেছেন, আপনারা চান যে মানুষ ভয় পাক, বাংলাকে ভয় দেখাতে হবে। এদিনও এসআইআর আতঙ্কে ভগবানগোলা থেকে মৃত্যুর অভিযোগ এসেছে। তবে বিএলওদের বিরুদ্ধে যে কাজের চাপের অভিযোগ জানিয়েছেন মুখ্যমন্ত্রী তা খতিয়ে দেখছে কমিশন। সিইও জানিয়েছেন 99% বিএলওই ভালো কাজ করছেন, যথেষ্ট চাপ নিয়েই সাংবিধানিক দায়িত্ব পালন করছেন। এখানে 1 লাখ বিএলও সুপারভাইজার কাজ করছেন। 1 লাখ যেটা যখন কাজ করছেন, 2-4 জন হতে পারে কি মতলব কাজ ঠিক মতন করছেন না 2-4, 99% বিএলও তো এত হার্ড ওয়ার্ক করছেন, সকাল থেকে বিকেলে কাজ করছেন। গোটা এসআইআর ওনার উপরই আছে। বিএলও যে আছে বাড়ি বাড়ি গিয়ে দিচ্ছেন, বাড়ি বাড়ি গিয়ে আনছেন, ডিজিটাইজেশন করছেন, বড় কাজ করছেন, এটা কনস্টিটিউশনাল ডিউটি করছেন। বাংলায় যেমন এসআইআর স্থগিত রাখার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী, তেমনি একই দাবি জানিয়েছে কেরলও। কেরলের আবেদনের পরিপ্রেক্ষিতে জাতীয় নির্বাচন কমিশনকে নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট। মামলার শুনানি হবে 26শে নভেম্বর। আদালতে ওই শুনানি বাংলার প্রেক্ষিতেও গুরুত্বপূর্ণ হতে পারে। কলকাতা টিভি। নির্বাচনী আধিকারিক বলছেন যে তারা হার্ড ওয়ার্ক করছেন। আমরা দেখতে পাচ্ছি এই হার্ড ওয়ার্ক করতে গিয়ে শুধু আমাদের রাজ্যে নয়, বিজেপি শাসিত রাজ্যেও বিএলওরা আত্মহত্যা করছেন। এবং আজকেই বেলেঘাটার 7 জন বিএলওকে শোকজ করেছে নির্বাচন কমিশন। তাদের বক্তব্য যে এরা হার্ড ওয়ার্ক বা ওই যে কাজ করার যে লক্ষ্যমাত্রা নির্দিষ্ট সময় সীমার মধ্যে, সেই লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেননি। তার মানে কাজের প্রেশারটা যে আছে সেটা কি অস্বীকার করেন প্রীতম দত্ত? আজকে এই যে একটু আগে তোমাকে একটা কথা বলি, একটু আগে যে গির সোমনাথে তুমি কথা বললে, যেখানে বাদেব বলে একজন ভদ্রলোক সুসাইড করেছেন, সেখানে ওখানকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট উনি বলছেন যে এই মিস্টার বারদেব যিনি সুইসাইড করেছেন টপ ফর পারফর্মার ছিলেন। অলরেডি 40% ওয়ার্ক হ্যাড বিন ডান বাই হিম, হি ওয়াজ দ্য টপ পারফর্মার। তাও কেন সুইসাইড করেছে সেটা ওনার ইনভেস্টিগেশন করছে। তো এই জন্য ইনভেস্টিগেশন ছাড়া এটাকে মন্তব্য করা ঠিক নয়। তো সুতরাং আজকে কিসের জন্য কে কি কাজের গাফিলতি করছে সেটা 100% সাংবিধানিক প্রক্রিয়া, সংবিধান মেনে ইলেকশন কমিশন তার স্টেপ নেবেন। এবং আমরা চাই সংবিধান প্রক্রিয়ায় যেন ভালোভাবে শেষ হয়। এবং আমি তোমার ক্যামেরার মাধ্যমে, যেহেতু তোমার প্রচুর লোকজন দেখছে, আমি মুখ্যমন্ত্রীকে রিকোয়েস্ট করতে চাই যে ইমিডিয়েটলি আপনি ইলেকশন কমিশন যা যা দরকার, আপনার কাছে টাকা পয়সা চলে এসেছে, সেন্ট্রাল গভর্নমেন্ট পাঠিয়ে দিয়েছে এই এসআইআর করার জন্য। সেই টাকা পয়সার থেকে যে আমাদের ডেটা এন্ট্রি অপারেটর দরকার, 1000 জন ডেটা এন্ট্রি অপারেটর, আপনি সেগুলো সব স্যাংশন করে ইমিডিয়েটলি ইলেকশন কমিশনের হাতে তুলে দিন। আপনি কেন দিচ্ছেন না? কেন অমানবিক প্রেশার দিচ্ছেন? কেন বিরোধীদের বলছেন যে হাত পা ভেঙে দেবো? প্রশ্নের উত্তর শুনি একবার তৃণমূল কংগ্রেসের কাছে। বিজেপি তো বারবার কাগজ দেখায়, গুরুত্বপূর্ণ সময় কাগজ দেখাতে হয় না, গুরুত্বপূর্ণ সময় শুধু মুখে কথা বলে। আমি কাগজ দেখলে আবার বলবো 1 নম্বর। বিরোধী দলের নেতা অফিশিয়ালি বলেছেন, অফিশিয়ালি স্টেটমেন্ট দিয়ে অফিশিয়ালি চিঠি দিয়েছেন, এটা অলরেডি পাবলিক ডোমেইনে আছে। বিরোধী দলের নেতা তৃণমূলের বক্তব্যটা শুনুন। দর্শক বন্ধুরা, আপনারা বুঝতে পাচ্ছেন যে যখন তৃণমূল বলে তখন বারবার বিজেপি ডিস্টার্ব করে, কিন্তু তৃণমূল বিজেপির সময় করে না। আমার বক্তব্য হচ্ছে, ভাই বলল টপ পারফর্মার যিনি চলে গেছেন 40% কাজ করেছেন। পশ্চিমবঙ্গে নাকি 99% কাজ হয়ে গেছে। তৃণমূল এত সহযোগিতা করছে যে 99% কাজ হয়ে গেল। রাজস্থানের বিজেপি এত সহযোগিতা করছে, 40% টপ পারফর্মার। তাহলে বোঝা যাচ্ছে যে এসআইআর এর কাজ নিয়ে বিজেপি কতটা সিরিয়াস, আর কতটা বিজেপি গাফিলতির জায়গাটা তৈরি করছে, বিজেপি কতটা একটা হ্যারাসমেন্টের জায়গা তৈরি করছে, বিজেপি কতটা মিথ্যাচারিতার জায়গা তৈরি করছে। তো এই যে পপুলেশন গ্রোথ নিয়ে যে কথাগুলো হচ্ছিল, এরা সেন্সাস স্টাডি করে না। প্রথম কথা, ভোট যে ইলেকটোরাল রোল তা স্টাডি করে না। যদি করতো, 2024 সালের যে ইলেকটোরাল রোলটা দেখাচ্ছে, তাহলে সেইটা দেখিয়ে 2024 সালের ইলেকটোরাল রোলটাকে তাহলে অবৈধ বলছে। সেই অবৈধ ইলেকটোরাল রোলের মাধ্যমে শান্তনু ঠাকুর সহজে আজকে বিদেশে ঘুরে বেড়াচ্ছে, মতুয়ারা রাস্তায় রাস্তায় মরছে, তাদেরকে রাস্তায় ফেলে দিয়ে বিদেশে ঘুরে বেড়াচ্ছে। সে এমপি হতে পারতো না?
আমাদের প্রধানমন্ত্রী এমপি হতে পারতেন না? অভিষেক বন্দ্যোপাধ্যায় যথাযোগ্যভাবে বলেছেন যে এই ফল্টি ভোটার লিস্টের মাধ্যমে আপনি পদত্যাগ করুন, আমিও পদত্যাগ করতে রাজি আছি, আপনি দায় নিন, দায় নিয়ে ভাই আপনি সরে যান এবং নতুন করে এসআইআর করুন 2000। এবং লাস্ট যে কথাটা ও যেটা বলল যে আমরা যেভাবে মিথ্যাবাদিতার নাকি রাজনীতি করছি, সিএএ, এনআরসি আর এই এসআইআর, তোমার 21শে জুলাইয়ের মঞ্চের কথা মনে পড়ছে? জুন মাসে কি হয়েছিল? এসআইআর এর তথ্য আমাদের কাছে এসেছিল যে এসআইআর হবে জুন মাসে, আর 21শে জুলাইয়ের সময় আমরা জানতে পারলাম 4 জনের নাম এমন আছে, ব্রজবাসী তার মধ্যে একজনের নাম, কোচবিহারের, যাদের কাছে এনআরসির চিঠি এসছে আসাম থেকে। তাহলে আমরা কি বুঝবো? আবার এখন দেখো মতুয়ারা বিভিন্ন জায়গায় মতুয়াদের জন্য ক্যাম্প চলছে, আবার উল্টো দিকে এখানে এসআইআরও সমানভাবে চলছে। আমরা তিনটে রিলেশন করব না? দেখি ইতিমধ্যে আমাদের সঙ্গে এই আলোচনায় যোগ দিয়েছেন আরো একজন বিশিষ্ট অতিথি, প্রদেশ কংগ্রেসের মুখপাত্র আশুতোষ চট্টোপাধ্যায়। আপনাকে স্বাগত জানাই আশুতোষ। এই পর্যায়ে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে গতকাল মুখ্য নির্বাচন কমিশনারকে 3 পাতার চিঠিতে বলেছেন যে এটি একটি অপরিকল্পিত এবং জোর জবরদস্তিমূলক এবং বিপজ্জনক প্রক্রিয়া, যার জন্য 31 জনের মৃত্যু হয়েছে, সেই জায়গায় আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে আদতে বিরোধীরা, কিছু রাজনৈতিক দল সার্বিকভাবে এসআইআর প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চাইছে এবং তার মাধ্যমে অনুপ্রবেশকারীদের এ রাজ্যে থাকার বা এদেশে থাকার জন্য সহযোগিতা করছেন। এই মানে অমিত শাহর বক্তব্য সম্পর্কে প্রতিক্রিয়া এবং মুখ্যমন্ত্রী যে অভিযোগটা করছেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে, এসআইআর এর বিরুদ্ধে, সেই সম্পর্কেই বা আপনাদের কি মূল্যায়ন? দেখুন, যতদূর আমি জানি বা আপনারা সকলেই জানেন যে অমিত শাহ হোম মিনিস্টার, তাই তো? এখন হোম মিনিস্টার নিজের হোমকে টেক কেয়ার করতে পারছেন না, উনি আবার লেকচার দিচ্ছেন। এখন মুশকিল হচ্ছে অনুপ্রবেশকারী যতবার কথা বলছেন, অনুপ্রবেশকারী নিয়ে যতবার কথা বলছেন, ততবার একটা জিনিস বুঝতে হবে যে সব থেকে বড় কথা হচ্ছে যে এই বর্ডার এর দায়িত্বটা কার? বর্ডারের দায়িত্বটা তো আমার আপনার নয়, বর্ডারের দায়িত্বটা হচ্ছে এই হোম মিনিস্টার মহোদয়। 1, 2 রাজ্য পুলিশ, এবং রাজ্য পুলিশের আবার এখন শুনেছি যে অবস্থা, এই যে গরু পাচার, এই গরু পাচার হয়েছে কি করে? এখানে রাজ্য পুলিশ জানতেন না, বা কেন্দ্রীয় যারা এজেন্সি চালাচ্ছেন তারা কিছু জানতেন না? তো এই ট্রেসপাসারও তো তাই, অনুপ্রবেশকারীও তো তাই। তাহলে এই অনুপ্রবেশকারীদের ভিড় এবং পশ্চিমবঙ্গে ভরে যাওয়াটা, এটা কি মানে এটা কি কোনো আলোচনা করার বস্তু, না হোম মিনিস্টারের অ্যাকশন নেওয়ার বস্তু, না ডায়লগ নেওয়ার বস্তু, কোনটা? আমরা তো বুঝতেই পারছি না একটা জিনিস, যে এখনকার যা পরিসংখ্যান বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এক সময় বলেছিলেন পার্লামেন্টে, আপনার মনে আছে, কাগজ ছুড়েছিলেন। তো তারপরে কেন মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘকালীন যে সরকার চালালেন, কেন এই বিষয়টা ওনার এমপিরা পার্লামেন্টে তুলেছেন একবার বলুন তো? বরঞ্চ আমাদের এমপিরা তুলেছেন, জেনে রাখুন, অন রেকর্ড। কংগ্রেসের এমপিরা বারে বারে তুলেছেন এই প্রশ্নটা, কিন্তু উত্তর দেননি হোম মিনিস্টার এবং এই বিজেপি পার্টি, যারা মনে করে দেশটা গায়ের জোরে তারা চালাবে। এবং আজকে পশ্চিমবঙ্গের যে ডেমোগ্রাফিক্স চেঞ্জ হয়েছে, সেটার জন্য এই বিজেপি সরকার চাই। তৃণমূল চুপ করে থাকলে হবে না এই বিষয়ে। এবং আরো আপনাদের বলে রাখি, নির্বাচন কমিশনে 3 পাতার চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো চিঠি দিয়েছেন, তৃণমূল চিঠি দিয়েছেন। প্রথম চিঠিটা কে দিয়েছে? জাতীয় কংগ্রেস দিয়েছে, অন রেকর্ড আছে, আপনি নির্বাচন কমিশনারকে জেনে নেবেন, এই সিইও কে। সুপ্রিম কোর্টে গেছে কে? আমরা সম্পূর্ণ এসআইআর এর বিরোধী নই, কিন্তু এসআইআরটা শুরু হচ্ছে সিস্টেমেটিক নাম দিয়ে বা শব্দ দিয়ে শুরু হচ্ছে। সেই সিস্টেমেটিক বিষয়টা কোথায় আপনি বলুন তো? আজকে বিএলওদের কি অবস্থা, সাধারণ মানুষের কি অবস্থা? নির্বাচন কমিশন বলেছে ইলেকশন কমিশনের জন্য দায়ী, তার কারণ ওটা ভারতবর্ষে যেখানে যেখানে এসআইআর আছে, বিশেষত পশ্চিমবঙ্গে এখন পোল বাউন্ড স্টেট এবং এসআইআর গোয়িং স্টেট, এখানে 1 বছরের কাজ 1 মাসে হজম করতে বলেছে বিএলওদের এবং সাধারণ মানুষকে। সেটা কখনো হয়? আজকে প্রতিনিয়ত কোথাও না কোথাও সমস্যা ধরা পড়ছে। প্রত্যেক দিন আমরা প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকারের নির্দেশে আমরা প্রত্যেক দিন কমপ্লেন জমা করছি, লিখিত জমা করছি, কিন্তু কাজ হচ্ছে না। তাহলে এই আপনার বক্তব্যের প্রেক্ষিতে একগুচ্ছ মানে অভিযোগ তৈরি হয়েছে, দুদিকেই আপনি অভিযোগ করেছেন, বিজেপি এবং তৃণমূল কংগ্রেস উভয় দিকেই। আমি একবার আসবো শ্রীকুমার মুখোপাধ্যায়ের কাছে। আমি যেটা একটা প্রশ্ন বারংবার উঠছে
যে আমরা সাম্প্রতিক অতীতে এই 12টি রাজ্যের আগে যে রাজ্যটি দিয়ে শুরু হয়েছিল তা হচ্ছে বিহার, এবং বিহারে দেখতে পাওয়া গিয়েছিল যে সীমাঞ্চল নিয়ে বারংবার প্রশ্ন তুলেছিল ভারতীয় জনতা পার্টি, নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছিল যে সীমাঞ্চলে একজনও অনুপ্রবেশকারী তারা পায়নি এবং সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা ছিল। তার পাশাপাশি আরেকটি বিষয় আমরা দেখতে পাচ্ছি যে কেরলের পক্ষ থেকে এবার বলা হচ্ছে যে এই এসআইআর যে প্রক্রিয়া তা নিয়ে প্রশ্ন, তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ, 26শে নভেম্বর তার পরবর্তী শুনানি রয়েছে। তার মানে এই জায়গাটা থেকে একটা বিষয় তো পরিষ্কার যে এসআইআর প্রক্রিয়াটা নিয়ে অনেক প্রশ্ন উঠছে, কিন্তু এসআইআর প্রক্রিয়াটা কি তার মানে হবে না? আপনারা বারংবার প্রশ্ন তুলে দিচ্ছেন, কিন্তু এই নির্বাচনের আগে, বিধানসভা নির্বাচনের আগে এটা তো করাটাও তো প্রয়োজন, নইলে এই অনুপ্রবেশকারীরাই তো ভোট দেবেন। কি বলবেন শ্রীকুমার বাবু? এক নম্বর কথা, আমরা কখনো এসআইআর এর বিরোধিতা করিনি, কারণ দেশটা আমার, সেই দেশে আমরাই ভোট করব, এটাই হওয়া উচিত। কিন্তু পৃথিবীর দিকে দিকে দেখা গেছে যে ইকোনমিক্যালি যে কান্ট্রিগুলি, সেখান থেকে একটা সবসময় একটা ফ্লো থাকে এবং তারপরে সেখান থেকে খেদানোর ব্যাপারও থাকে। আমেরিকা মেক্সিকোর দিকে তাকান, একই ব্যাপার দেখবেন আপনি। একসময় বার্মা ইন্ডিয়ার বর্ডার মণিপুরে সেই দিকে আছে, এখনো কুকি এবং মেইতেই যে লড়াই, তার মধ্যে কিভাবে বার্মিজরা যুক্ত হয়ে আছে সেইটার দিকে তাকান। সর্বত্র এইটা ঘটে। বাংলাদেশের যে মানুষগুলো এসছে, যারা ভোট দিয়েছে, তারা বলছে না না, আমরা, অনেকে বললো যে আমরা কোনো কিছু সুবিধা নিইনি, মানে রেশন নিয়েছে লোক। আবার এটাও বুঝতে পেরেছে যে জানে সে যে এই দেশের সে নাগরিক নয়, সুতরাং এসআইআর হতেই সে নিজের থেকে চলে যাচ্ছে, কিন্তু তাকে কেউ খেদিয়ে নিয়ে যায়নি, কিন্তু তারা নিজের থেকে চলে যাচ্ছে। দিল্লির একাধিক এলাকা যেটা সম্ভবত প্রযুক্তিগত কোনো ত্রুটি তৈরি হয়েছে। আমি আসবো বিজেপির কাছে। বিজেপিকে আমার প্রশ্ন, আপনাদের নেতা দিলীপ ঘোষ বলছেন যে বিএসএফ অনেক সময় টাকা নেয় এবং সীমান্ত পেরোতে সাহায্য করে, তাহলে অনুপ্রবেশে কে সাহায্য করছে? না বিএসএফ নিজের কাজটা করছে, উল্টে টাকা নিয়ে পার করে দিতে। না দেখুন, না এটা তো অনস্বীকার্য, এবং সেই জন্য বিএসএফ এর অনেক কমান্ডেন্ট আজকে জেলে আছে, অ্যারেস্ট হয়েছে, এবং সেটা আছে। কিন্তু আজকে তো দেখছেন তো, আমরা যাদের আপনারা ক্যামেরার মাধ্যমে আমরা দেখেছি যে তারা বলছে আমরা ঢুকেছি দালালের মাধ্যমে, সেই দালালগুলো সবটা তৃণমূলী, এটা পরিষ্কার করে বলা যায়। এবং তারা এসে সেখানকার এমএলএ থেকে শুরু করে তার কাউন্সিলর, তারা ভোটার কার্ড, আধার কার্ড এগুলো বানিয়ে দিচ্ছে, সেটাও বলছে তাদের ক্যামেরার মাধ্যমে তারা দেখতে পেয়েছি। কিন্তু আজকে যে একটু আগে আশুতোষ বলছিল ইন্ডি জোটের যে নেতা এখন রাহুল গান্ধী, তাকে অফিসিয়ালের চিঠি দিয়েছিল তোমার কর্ণাটকা যে ইলেকশন কমিশনার, তিনি বারবার মিথ্যা কথা বলছিলেন যে আপনি অফিসিয়ালি এফিডেভিট করে এটা একটু দিন যে আপনি যে কথাগুলো বলছেন, উনি আজ অব্দি দিতে পারলেন না, প্রায় 1 মাস চলে গেল। তো সুতরাং ইন্ডিজোটের প্রত্যেকটা কথা যেভাবে বারবার গিয়ে সুপ্রিম কোর্টে থাপ্পড় খেয়ে এসছে, এবং এসআইআর হওয়ার ফলে আজকে বিহারে স্বচ্ছ ভোট হয়েছে এবং 10% ভোট বেড়ে গেছে। তো সুতরাং সেখানকার মানে ভারতীয় জনগণ এসআইআরকে সাপোর্ট করছে। 100% কেসটা কি হলো? সীমাঞ্চলে যে একজন অনুপ্রবেশকারী, না সেটা কি ধরা পড়ে? তোমার রিপোর্ট আছে নাকি? ইলেকশন বলেছেন যে কে অনুপ্রবেশকারী ধরেছি আর কে ধরেনি, আমি জানি না, আমরা জানতে চাই। বলেছে সীমাঞ্চলে কোনো অনুপ্রবেশকারী কোথাও কিছু ধরেছে না ধরেনি, কে কাকে পেয়েছে না কাকে পায়নি, সেটা আমাদের রিপোর্ট নেই, তোমাদের থাকলে আলাদা ব্যাপার। কিন্তু আজকে বাদ হয়েছে, এবং সেই বাধা হওয়ার পর স্বচ্ছ ভোটার তালিকা হয়েছে, তার জন্য ওখানকার ভোটার পার্সেন্টেজ ডেমোগ্রাফিটাকে চেঞ্জ করে দিয়েছে। ভিত্তিতে হিন্দু মুসলমান ভাবে ভাগ হয়ে গেছে, তারা আজকে বড় বড় কথা বলবে। তোমার মুসলিম কারণ হচ্ছে সারা জীবন তথ্য জানিয়ে রাখি, একটা তথ্য জানিয়ে রাখি, প্রীতম দত্তকে একটা তথ্য জানিয়ে রাখি। প্রথমত অনুপ্রবেশকারী নিয়ে প্রীতম শুধু না চেঁচিয়ে একটুখানি তথ্যটা রেখে দেওয়া ভালো। গ্রিন জায়গাগুলো যারা ইয়ে দপ্তর ভিত্তিতে ওপারে চলে গেছিল,
একা বলে গেলে কি হবে, একা বলে গেলে কি হবে, এটা প্রমাণিত হয়ে যাবে বিজেপি সত্যটাকে চাপা দেওয়ার চেষ্টা করছে। এটা খুব এটা স্পষ্ট হয়ে যাচ্ছে বিজেপি সত্যটাকে চাপা দেওয়ার চেষ্টা করছে, যে কারণে একা বলে যাচ্ছে। বিষয়টা হচ্ছে গিয়ে যে কথা প্রীতম এখানে দাঁড়িয়ে বলছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক 2023-এর 7ই ডিসেম্বর সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানিয়েছে অনুপ্রবেশ যে কত হয়েছে, কোন রাজ্যে কত সংখ্যক অনুপ্রবেশ, সেটা কেন্দ্রের কাছে সেই সংক্রান্ত কোনো তথ্য নেই, প্রথম বিষয়। দ্বিতীয়ত, এই যে এক্ষুনি বলল সীমান্ত কাঁটাতার কেন কে দিতে দেয়নি, 2 বছর আগেও উত্তর 24 পরগনার যে অংশে জমি অধিগ্রহণ করে রাজ্য সরকার যে জমিটা ছেড়ে দিয়েছিল সেখানে এখনো পর্যন্ত হয়নি। এবং এটা আমি বলছি না, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় সংসদে পুরো লিখিত প্রশ্নের জবাবের উত্তরে এগুলো বলছেন। মাত্র 800 কিলোমিটার মতো আছে, সেই জায়গাটার মধ্যে এখনো পর্যন্ত 250 কিলোমিটারের বেশি কেন্দ্রীয় সরকার জমি পাওয়ার পরেও কাঁটাতার দেয়নি। আসবো প্রদীপ্ত মুখোপাধ্যায়, জমিটা দিয়েছে, কাজ শুরু হয়েছে, আপনারা জানেন কাজ করতে গেলে কতগুলো টেন্ডারিং প্রসেস থাকে, সেগুলো হওয়ার পর 2.5 বছরে হয়নি, এতদিন 2.5 বছরে হয়নি, 2.5 বছরে হয়নি, 70 বছর হয়নি, 2.5 বছর কথা বলছেন। এটাই হচ্ছে এজেন্ডা, এটাই হচ্ছে এজেন্ডা, এটাই হচ্ছে এজেন্ডা। আমি বলবো নিত্যানন্দ রায়ের যে কমেন্টগুলো আছে এখনো পার্লামেন্টে রাখা রয়েছে, সেখানে আসাম আর ত্রিপুরার কথাটাও ভাই যদি একটু সাহস করে বলে দেয় যে নিত্যানন্দ রায় আসাম আর ত্রিপুরাতেও কত পার্সেন্টেজ অফ টোটাল ওই যে ডিমার্কেশন সেটা সম্ভব হয়নি। যে 800 কত টোটাল বলেছেন তার মধ্যে 400 কত শুধুমাত্র আসাম আর ত্রিপুরায়, কেন হয়নি সেই উত্তর কিন্তু ওরা দেয়নি। ফলে ওভারঅল কোথাও পার্লামেন্টে বলেনি যে, আবার বলে আসাম সীমান্ত 22 কিলোমিটারের মতো পশ্চিমবঙ্গের অ্যাপ্রক্স 2217 কিলোমিটার ভারতের সঙ্গে পশ্চিমবঙ্গের অংশটা, যেটা বাংলাদেশের রয়েছে টোটাল 4000 কত, মানে আউট অফ 4096 কিলোমিটার, তার মধ্যে 2200 স্বাভাবিকভাবে অর্ধেকের বেশি পশ্চিমবঙ্গে হবে। তার মধ্যে বাকি 2000-এর মধ্যে কম 1800-এর মধ্যে যা ভাগ করে করে অন্যান্য রাজ্যের সঙ্গে রয়েছে, সেখানেই 400 কত ডিমার্কেশন সম্ভব হয়নি। কেন ভাই? সেখানে তো তোমাদের রাজ্য রয়েছে। ডিমার্কেশন সম্ভব হয়নি তার কারণ হচ্ছে যদি কেউ মানে আজকে পলিটিক্যাল সায়েন্সের প্রফেসর হয়ে বুঝতে না পারে যে নদীর উপর দিয়ে পাহাড়ের উপর দিয়ে কি করে করতে হয়, আজকে কোথাও করতে পারে না। এবং তার জন্য তোমার এমএলএ এমপি গিয়ে তোমার ভোটার কার্ড দিচ্ছে, এমএলএ এমপি গিয়ে ভোটার কার্ড করে দেবে, এমএলএ এমপি করে ভোটার কার্ড করে দেবে। আর দেশটা তো তোমার আমার, সবাই তো এই বিষয়ে একত্রিত থাকবো। দেশ তো সবার আমার, তোমার বলছে তো বিজেপির না, বিষয়টা বোঝার বিষয় আছে, বিষয়টা বোঝার রয়েছে। অকারণ চেঁচিয়ে লাভ নেই, অকারণ চেঁচিয়ে লাভ নেই, আগে শুনতে হবে, শুনতে হবে, শুনতে হবে, শোনার অভ্যাসটা রাখতে হবে। প্রীতম একাই বলছে, একাই বলে যাবে প্রীতম, যাতে তাকে বিরুদ্ধ যুক্তি শুনতে না হয়, বিরুদ্ধ যুক্তি যাতে শুনতে না হয়, সেই জন্য বিজেপির মুখপাত্র একা বলে যাবেন যাতে বিরুদ্ধ যুক্তিটা শুনতে না হয়। অসম এবং ত্রিপুরায় বিজেপি সরকার তারাও জমি দেয়নি। অসমে রয়েছে সীমান্ত 263 কিলোমিটার, ত্রিপুরার সীমান্ত 856 কিলোমিটার, এখানেও জমিটা কেন্দ্রীয় সরকারকে দেওয়া হয়নি, সেখানে সেই কারণে কাঁটাতার দেওয়া সম্ভব হয়নি। অথচ আঙুলটা ওঠে পশ্চিমবঙ্গের দিকে। কি বলতে চাইছো? কেন্দ্র জিরো দিয়েছে, টেন্ডারিং চলছে হবে, তুমি সেগুলো তোমার যে এগুলো হচ্ছে না, তুমি এই তো মুশকিল, এই তো মুশকিল। আসলে এরা যেভাবে অনুপ্রবেশ করে বাজেট অধিবেশন 4 ফেব্রুয়ারি, দর্শকদের কাছে আবেদন রইল, বাজেট অধিবেশন 4 ফেব্রুয়ারি চলতি বছর। সাজদা আহমেদের প্রশ্নের প্রেক্ষিতে নিত্যানন্দ রায়ের প্রশ্ন 4 ফেব্রুয়ারি, আর পরবর্তীকালে বাদল অধিবেশন, অগস্ট মাসের বাদল অধিবেশন, সেখানেও কেন্দ্রের পক্ষ থেকে উত্তর দেওয়া রয়েছে। দুটো বিষয় আমি বিজেপি মুখপাত্রকে বলবো একটু পড়াশোনা করে নিলে সুবিধা হবে আলোচনায়। আসবো আশুতোষ চট্টোপাধ্যায়ের কাছে। সীমান্তে কাঁটাতার যেমন একটা বিষয়, তার পাশাপাশি আরেকটি বিষয় হচ্ছে গিয়ে যে এই রাজ্যের যে 31 জনের মৃত্যু শুধুমাত্র আমাদের রাজ্যে নয়, তামিলনাড়ু, কেরল, রাজস্থান, গুজরাট, এই 4টি রাজ্য থেকেও একই রকমভাবে বিএলওদের আত্মহত্যার খবর এসেছে। আমাদের রাজ্যেও একই রকমভাবে এসেছে। তারপরেও আমরা দেখতে পাচ্ছি আজকে শুভেন্দু অধিকারী গিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ করেছেন যে ডেমোগ্রাফিক্যালি বাংলাদেশের আমাদের বাংলার অনেকটা চেঞ্জ করে দেওয়া হচ্ছে, এবং এই যে মৃত্যু, সেই মৃত্যু নিয়েও কিন্তু বিজেপির পক্ষ থেকে প্রথম দিন থেকে অর্থাৎ 28শে অক্টোবর থেকেই একের পর এক প্রশ্ন তোলা হয়েছে। এই বিষয়টা নিয়ে আপনার মতামত জানতে চাইব। দেখুন, শুভেন্দু বাবু প্রশ্ন করতে প্রচুর ভালোবাসেন
উত্তর কোনোটারই দেন না অবশ্য কেউ প্রশ্ন করলে। এটা এক। দুই হচ্ছে, আপনাকে জানিয়ে রাখি, আপনি এতক্ষণ ধরে কাঁটাতারের আলোচনা করছিলেন। পশ্চিমবঙ্গের ভেতরেই কাঁটাতার গেঁথে দেওয়া হচ্ছে, সেটা কি জানেন? তার কারণ হচ্ছে, আপনাকে একটা এক্সাম্পল দিই, যিনি কনস্টিটিউশন ড্রাফটিং কমিটির একজন মেম্বার ছিলেন, তার পরিবারের লোকের নাম বাদ দিয়ে দিয়েছে। 8 নম্বর দেবেন্দ্র দাস রোড, কলকাতা 26, PS কালীঘাট, নাম বলে দিলাম, রাসবিহারী 160 রাসবিহারী বিধানসভা। সেখানে আজকে আমরা চিঠিও পর্যন্ত দিয়েছি, আমরা বলেছি নির্বাচন কমিশনের উচিত এসে ক্ষমা চাওয়া এবং উচিত লিখিত অ্যাসুরেন্স দেওয়া, এনুমারেশন ফর্মটা তার বাড়ি অব্দি পৌঁছে দেওয়া, তার কারণ এটা অপমান বলে। একজন নাগরিককে অপমান করার অধিকার আশা করি আমাদের সংবিধান নির্বাচন কমিশনকে দেয়নি, যেটা এখন এক্সপোস্ট কমিশনে পরিণত হয়েছে। তাই আমরা খুব পরিষ্কারভাবে বলছি, ফ্যাক্টসটাকে আগে কারেক্ট করুন, আগে গ্রাউন্ড রুটের লেভেলের। তোমার সাথে আমরাও যাব, তখন নির্বাচন কমিশন বিজেপির কোনো দপ্তর নয়, নির্বাচন কমিশন সংবিধানের কাজ করছে। তার যদি ভুল ত্রুটি হয়ে থাকে তোমার সাথে আমরাও যাব। কিন্তু রাহুল গান্ধীকে যে অফিসিয়াল চিঠিটা সিইও দপ্তর কোটি টাকা দিয়েছে, তার উত্তরটা দিতে বলো, তার উত্তরটা দেবো তো। উনি পার্ট টাইম পলিটিক্সটা হয় না, উনি বারবার ভারতের জনতাকে, ভারতের ইলেকট্রালকে বারবার অপমান করছে। সেটা যেন না করা হয় তার কথা তুমি বলো। যেভাবে করে রাহুল গান্ধী বারবার ভারতীয় সংবিধানকে, ভারতীয় জনতাদের বারবার আঘাত করছে, তার সেই কথাটা বলো। তোমরা এত বছর ধরে ছিলে, কি করতে পারছো? কেন দিতে পারোনি? কাদের জন্য আজকে তোমার দেশটা ভাগ করেছিল? কমিশন 1 বছর ধরে কি করেছে? ডেড ভোটার নাম বাদ দেয়নি কেন? সেটা কি তোমার আমার কাজ ছিল না নির্বাচন কমিশনের কাজ ছিল? নির্বাচন কমিশনের কোন ত্রুটি হলে আমি তুমি আসলে দুজন যাব, তার কারণে নির্বাচন কমিশনকে ত্রুটি মুক্ত কাজ করার জন্য আমরা বারবার বলছি। প্রত্যেকটা নাগরিক হিসেবে, প্রত্যেকটা তোমার রাজনৈতিক কর্মী হিসাবে আমাদের প্রত্যেকেরই বক্তব্য যে যেন ক্লিন ভোটার লিস্ট থাকে। আমার মনে হয় তোমার আমার সবার বক্তব্য এটাই হওয়া উচিত। কিন্তু যারা অনুপ্রবেশকারীদের ভোটে বারবার হচ্ছে, আমার মনে হয় যিনি বিজেপির মুখপাত্র, আমরা শুনলাম যে বক্তব্য এতক্ষণ ধরে রাখলেন, আমি সবার বক্তব্যই শোনালাম এবং তার পাশাপাশি আমি দর্শকদের যেটা জানাবো, আমরা কলকাতা টিভির পক্ষ থেকে একটা অভিমত চেয়েছিলাম দর্শকদের কাছে যে নির্বাচন কমিশনের মাধ্যমে এসআইআর প্রক্রিয়া কি বিজেপির রাজনৈতিক কৌশল, এবং এক্ষেত্রে 3টি উত্তর দেওয়ার বিষয় ছিল, হ্যাঁ, না, জানা নেই। এবং এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রায় 2500-এরও বেশি ভোট পড়েছে এবং সেক্ষেত্রে এখনো পর্যন্ত 71 জনই বলছেন যে তারা, মানে 71% বলছেন যে এটা বিজেপি, 81% বলছেন বিজেপির রাজনৈতিক কৌশল। অন্যদিকে বাকি অংশ আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পর্দায়, জানা নেই বলছেন 3% এবং বিজেপির রাজনৈতিক কৌশল বলে মনে করছেন না 16% মানুষ। অর্থাৎ এই জায়গাটায় এসআইআরকে কেন্দ্র করে রাজ্যের মানুষের কাছেও আমরা জানতে চেয়েছিলাম, ফেসবুক এবং ইউটিউবের কাছে, ফেসবুকেও কিন্তু 86% মানুষ মনে করছেন নির্বাচন কমিশনের মাধ্যমে এসআইআর প্রক্রিয়া বিজেপির রাজনৈতিক কৌশল। 9% বলছেন না, বিজেপির রাজনৈতিক কৌশল নয়, জানা নেই বলছেন 5% মানুষ। আগামী দিনে এই এসআইআরকে কেন্দ্র করে রাজনৈতিকভাবে আর কি কি ইস্যু হয় এবং ভোটে তার কতটা কি প্রভাব পড়ে, অবশ্যই আমাদের নজর থাকবে। আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি। দেখতে থাকুন বাংলা বলছে, কলকাতা টিভি, রাত দিন 7 দিন।